দর্শক স্বাগত কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে। আজ আমার সাথে আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিম। স্বাগত আপনাকে কালের কণ্ঠের স্টুডিওতে। ফ্যাসিবাদ দূর করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা ছিল, এখনো আছে, কিন্তু সম্প্রতি আমরা দেখছি গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলো একে অন্যকে আঘাত করার জন্য পাল্টা অবস্থান নিচ্ছে, যেটাকে বলা হয় চরিত্র হননের রাজনীতি। এই চরিত্র হননের রাজনীতি ভবিষ্যৎ বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? আমাদের ফ্যাসিস্ট এই দেশ থেকে দূর হয়েছে, কিন্তু এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু এই আন্দোলনের কয়েকজন মানুষ নিজেকে স্টেক হোল্ডার মনে করে এবং তারা মনে করে এই আন্দোলনের মালিকও তারাই, আর সে কারণেই আজকের এই অবস্থা সৃষ্টি হয়েছে। তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতে দেখবেন কেমন যেন একটা অবস্থা। এত জনতা, এত লোকজন যে আন্দোলনে শরিক হয়েছে, তারা মনে করে তাদের ডাকে শরিক হয়েছে। আমি ছোট করবার জন্য না, যখন মাসুম বাচ্চারা ওই গুলি খেয়ে মারা যাচ্ছে, তখন এই দেশের প্রতিটি অভিভাবক, তাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে, সকলেই এই জিনিসটা যখন, এই সিনারিগুলি যখন দেখেছে টেলিভিশনে, তখন তারা তাদের নিজের বিবেকের তাড়নায় সকলেই রাস্তায় নেমে এসেছে। এবং তাদের এই প্রতিরোধের কারণেই, তারা সামনে ছিল, এই প্রতিরোধের কারণেই কিন্তু এই ফ্যাসিস্টের বিদায় হয়েছে। কিন্তু তারা যেইভাবে এটাকে ব্যবহার করতে চায়, তাতে দেশের নাম ভুলিয়ে দিতে চায়, সংবিধান পাল্টে ফেলতে চায়, সেকেন্ড রিপাবলিক করতে চায়। এইগুলোর মানে যা দাঁড়ায়, তাতে করে তারা ছাড়াই দেশে আর কেউ কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না, এটাই তারা মনে করে। সচিবালয়টা আপনারা যদি যান, দেখবেন সচিবালয়টা আজকে কী অবস্থা। তাদের যে পরিবেশ তারা সৃষ্টি করছে, এই বয়সের পোলাপান, তারা তো আমরা মনে করি যে কোনো বিবেচনাই এই দায়িত্ব তাদের নেওয়া ঠিক হয় নাই। এবং ডক্টর ইউনূস সাহেব এটা উচিত করেন নাই, উনি প্রধান উপদেষ্টা হিসেবে। এদেরকে কোনো বিবেচনাই এদের এই উপদেষ্টা করা ঠিক হয়নি। প্রতি বিএনপির এক নেতা বলেছেন যে আমরা শুধু লঞ্চ ঘাট এবং বাস স্ট্যান্ড দখল করছে, আর জামায়াত দখল করছে ভার্সিটি এবং আদালতের পদগুলো। তো সেই ক্ষেত্রে উনি বিএনপি অথবা জামায়াতের দোষারোপ করেননি, উনি হচ্ছে মেধার শক্তিটা বুঝিয়েছেন। তো উনি এটাও বলেছেন যে শুধু নেতা হলে হবে না, কোয়ালিটি থাকতে হবে। প্রশ্ন রয়েছে, বিএনপি নেতাকর্মীদের কোয়ালিটি বাড়বে কবে অথবা যোগ্যতা বাড়বে কবে? বিএনপি নেতাদের কোয়ালিটি, যোগ্যতা সম্পন্ন নেতৃবৃন্দ নেতৃত্ব দিচ্ছে, কিন্তু জামাত সম্পর্কে যেটা আপনি বললেন যে মেধা, তারা হলো কূট কৌশলে পটু। আপনি দেখেন, কয়েকদিন আগে জামাতের আমির একটা কথা বলেছে যে 47 থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমাদের আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাদের সেটা আমরা দুঃখিত। যদি ইট ইজ নট আর ম্যাটার অফ ইফ। সুতরাং আমরা মনে করি যে তারা এই দেশে যা করেছে অতীতে, 71 সালের বিষয়টা দেখেন, তারা কিন্তু পাক বাহিনীদেরকে সহায়তা করে মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছে, অনেকের সুন্দরী মেয়েদেরকে তাদের সেই ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছে। এই অপকর্ম তো তারা ঢাকতে পারবে না, যেভাবেই বলুক। পিয়ার পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না এবং তারা এটি নিয়ে প্রয়োজনে সরকারকে আন্দোলন করে বাধ্য করা হবে এবং আরো বেশ কিছু বিষয় নিয়ে তারা আন্দোলনে যাবার মতো হুমকি দিয়েছেন। তো পিয়ার পদ্ধতি ছাড়া দলটি নির্বাচন করতে চাচ্ছেন না কেন? আর চাচ্ছে কেন? পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন করতে চাচ্ছে কেন? আপনারা পিয়ার পদ্ধতি ছাড়া এইগুলা মূলত কিছুই না। এইগুলা বলতেছে ইউনূস সাহেবকে খুশি করার জন্য, এই উপদেষ্টাদের খুশি করার জন্য, তারা যেন আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারে। এই পিয়ার আইলো কোত্থেকে? এই পিয়ার কি দেশের মানুষ বুঝে? যে যার সাথে আমাদের পরিচয় নেই, যার সাথে আমাদের সম্পর্ক নেই, ভোট দেবো ধানের শীষে আমার এলাকা এমপি হবে, যে যার ইচ্ছা তাই সেই এমপি হবে। এই পিয়ার তো, এই পিয়ার নিয়ে দেশে কি বলে যে জনগণকে সম্পৃক্ত করে তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। তখন দেখবেন জনগণই বলবে যে এটা আমরা চাই না।
কিন্তু জনগণ তার পছন্দের জামাত প্রার্থী- তো বলছে যে 72% লোক ক্রিয়া পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। ওইটা তারা বলছে 72%। আমি বলবো যে 98% লোক পিয়ার চায় না, এটা প্রমাণ করুক। সর্বশেষ একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে জামায়াত বলছে যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে একটি দল ক্ষমতায় আসতে চাচ্ছে। এই একটি দল বলতে আপনাদেরকে বুঝিয়েছে, বিএনপিকে বুঝিয়েছে। সেক্ষেত্রে এই ক্ষমতা গ্রহণের অভ্যুত্থানের 20 মাস পর আকাঙ্ক্ষিত একটি নির্বাচনে যেন তেন নির্বাচন কেন বলছে? আপনার সরকারের প্রতি অথবা নির্বাচন কমিশনের প্রতি কি তাদের আস্থা নেই? মানে আগামী নির্বাচনকে যেন তেন নির্বাচন কেন বলছেন, কি মনে করছেন? আমি যেটা মনে করি, যেন তেন নির্বাচন হবার কোনো সুযোগ নেই। এটা আমার বক্তব্যই একটাই, তারা শুধু ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরকে খুশি করবার জন্য, অথবা তারা যে প্রেসক্রিপশন দেয় ওইভাবে তারা কথা বলতেছে। এর বাইরে কিছু আমার ক্ষুদ্র জ্ঞানে ধরে না যে অন্য কোনো কারণ আছে। কি কারণে এখানে এই আপনার এই হবে, নির্বাচন সুষ্ঠু হবে না, কেন হবে না? জি, আমাদেরও প্রশ্ন, কেন নির্বাচন সুষ্ঠু হবে না, অথবা ভবিষ্যতে এটা আসলে দেখার বিষয় যে নির্বাচন কোন পথে যাবে এবং বাংলাদেশ কোন পথে যাবে।